শিক্ষার্থী বন্ধুরা, কয়েকদিন পর আজকে তোমাদের আলিম ফার্স্ট ইয়ারের বাংলা প্রথম পত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অপরিচিতা গল্পটি পড়াবো। তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি গ্রহণ করবে। ইতিমধ্যে আরেকটি কথা না বললে নয়, তোমাদের এই সাহিত্য পাঠ বইটি নতুন প্রকাশ করা হয়েছে এবং এতে কয়েকটা গল্প, কয়েকটা প্রবন্ধ, গদ্য এবং কবিতা নতুন সংযোজন করেছে। এর আগে আমি তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম বিড়াল প্রবন্ধ, কিন্তু পরে জানলাম যে বিড়াল প্রবন্ধটি তোমাদের সিলেবাসের থেকে বাদ দেওয়া হয়েছে, যার কারণে সে নতুন বই তোমাদের এই বইটি থেকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি পড়াবো। তোমরা আরেকটি কথা, যেটা হলো মাদক বিরোধী অভিযানের কথা সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এই মাদক বিরোধী কিছু কথা দুই এক মিনিটের মধ্যে কথা বলতে বলা হয়েছে ক্লাসের শুরুতে। আমি বলবো, মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে আমরা আমাদের সমাজকে এবং আমাদের সবাইকে দূরে থাকতে হবে। আমরা মাদক গ্রহণ করব না, কাউকে গ্রহণ করতে পরামর্শ দেব না। আমরা পারতপক্ষে এর বিরুদ্ধে বক্তব্য প্রচার করব। এবং এখন আমাদের আলোচ্য বিষয় বাংলা সাহিত্যের প্রথম পত্র রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটির ভূমিকা পড়ছি। অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকা 1321 বঙ্গাব্দের 1914 খ্রিস্টাব্দে কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্পের সংকলন গল্প সপ্তক এ এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927 খ্রিস্টাব্দে। অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারী কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতিপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু এই গল্পের প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষ সম্মিলিত প্রতিরোধের কথকতা শোনালেন তিনি। অর্থাৎ তার আগে এই যৌতুক বিরোধী একটি গল্প ছিল, তা হৈমন্তী গল্পে আমরা এই যৌতুক প্রথার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ দেখেছি হৈমন্তী নামক চরিত্রের মধ্য দিয়ে। এই গল্পে কল্যাণী পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিকেই গল্পটি সার্থক। অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। গল্পের প্রথম কথক অনুপম 20 শতকের দশকের যুদ্ধ সংলগ্ন সময়ে সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ে উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্ব রহিত, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। অর্থাৎ সর্বোচ্চ ডিগ্রি নিয়েও যে ব্যক্তি পরিবারের কাছে পুতুল সর্বস্ব, তার কোনো বক্তব্য ছিল না। তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোল সংলগ্ন শিশু মাত্র। তার ওই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যার সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সে অঘটন সংগঠনের কথাটি। বিয়ের লগ্ন যখন প্রস্তুত, তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকেই সংকেতবহ করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর
শুচিশুভ্র আত্মপ্রকাশ ও ভবিষ্যতে নতুন নারীর আগমনের ইঙ্গিতে পরিসমাপ্ত। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপ স্খলনের অকপট কথামালা, অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তি কীর্তিত হয়েছে। এই হচ্ছে এই অপরিচিতা গল্পের পটভূমি। এখন তার মূল গল্পটি পড়ি। রবীন্দ্রনাথকে নতুন করে পরিচয় দেওয়ার আর কিছু নেই। রবীন্দ্রনাথ একাই একটা যুগ। বাংলা সাহিত্যে দুইটি ব্যক্তিত্বকে আমরা পাই, একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকটি কাজী নজরুল ইসলাম, যিনি একদিকে তিনি বিশ্বকবি, অন্যদিকে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। বিশ্বকবি অভিপ্রায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি অভিপ্রায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতে বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ গল্পগুলোর সমতুল্য। 1284 বঙ্গাব্দের মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64 বছরে তিনি অখণ্ড গল্প গুচ্ছে সংকলিত 95টি ছোট গল্প রচনা করেছেন। এর বাইরেও সে গল্প স্বল্প এবং লিপিকা গ্রন্থে তার আরও গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম মুসলমানের গল্প। পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কালেই রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। সোনারতরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলোও তিনি একই সময়ে রচনা করেন। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গীতময় বিশ্বজনীন প্রকাশে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সম্পদ। তবে 20 শতকে রচিত গল্পে প্রকৃতি ও গীতময়তার স্থলে বাস্তবতায় প্রাধান্য পেয়েছে। গল্পকার হিসাবে তিনি যেমন বরেণ্য, ঔপন্যাসিক হিসাবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে চোখের বাড়ি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটকগুলো হলো রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তগরবী। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে। এই হচ্ছে তার সংক্ষিপ্ত জীবন ইতিহাস। এখন তার গল্পটি আমরা পড়ি। আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে বড়, তবু ইহার বিশেষ একটু মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। অর্থাৎ লেখক এখানে নিজেই তার কাহিনী বর্ণনা করেছেন নায়ক রূপে। অর্থাৎ তার বয়স 27 বছর। তার জীবনটা দৈর্ঘ্যের দিকেও না বড়, না গুণের দিক হিসেবেও বড়, তবু তিনি বাসি ফুলের সঙ্গে তার জীবনকে তুলনা করেছেন। সেই ইতিহাসটুকুই আকারে ছোট, তাহাকে ছোট করিয়া লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহা রস বুঝিবেন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। অর্থাৎ কলেজের সব পরীক্ষায় পাশ করে এসেছে। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। অর্থাৎ স্কুল জীবনে পণ্ডিত মশাই তাকে কখনো মাকাল ফল বা কখনো শিমুল ফুল এর সঙ্গে তুলনা করতেন, ব্যঙ্গ বিদ্রুপ করতেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইয়ের মুখে
বিদ্রুপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। অর্থাৎ আমার মনের মধ্যে সুন্দর মুক্তি এবং পণ্ডিত মশাইয়ের বিদ্রুপের মুক্তি বা যেন আমার মনের মধ্যে ভাসতে থাকে। আমার পিতা এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমের পত্রও পান নাই। মৃত্যুতে তিনি যে হাত ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। অর্থাৎ এখানে গল্পকালের পিতা গরিব এবং ওকালতি করিয়া তিনি অর্থ উপার্জন করতেন, কিন্তু ভোগ করিবার সুযোগ পান নাই। মৃত্যুর মধ্য দিয়েই তার জীবনের অবসান ঘটে। আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী একথা তিনি ভুলেন না, আমাকে ভুলিতেও দেন না। অর্থাৎ আমার যখন বয়স অল্প তখনই বাবা মারা যায়, মায়ের কাছেই আমি মানুষ হয়েছি। আমরা গরিব ঘরের মেয়ে, ছেলে মেয়ে, তাই আমরা যে ধনী একথা তিনি ভুলেন না বা আমাকেও ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণা কোলে গজাননের ছোট ভাইটি। অর্থাৎ মায়ের কাছে কেউ বড় হয় না, সবাই মায়ের কাছে ছোট্ট শিশুটির মতো। এবং সেই ধনের দেবী অন্নপূর্ণা এবং গজানন বলতে এখানে হিন্দু ধর্মের সেই গণেশ দেবতাকে বোঝানো হয়েছে, যার হাতির মতো মুখ। আমার আসল অভিভাবক আমার মামা। এখানে আমার মা আসল অভিভাবক নয়, মামাই আমার অভিভাবক। তিনি আমার চেয়ে বড়জন, বছর 6 বড়, কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। অর্থাৎ পাহাড়ের বালি যেমন সামান্য রস পেলে শুষিয়ে নেয়, অনুরূপভাবে আমার মামা সংসারে যতটুকু রস আছে তিনি শুষিয়ে নিয়েছেন। তাহাকে না পুড়িয়া এখানকার এক বন্ধুসু রস পাইবার জন্য নেই। মামাকে না বলে কোনো কিছু করার মতো ক্ষমতা আমাদের কারো নেই। এই কারণে কোনো কিছুর জন্য আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না। অর্থাৎ লেখক এখানে বলতেছেন মামাই সর্বসর্বা, আমাকে আর এই কারণে কোনো কিছু পাওয়ার জন্য ভাবনা চিন্তা করতে হয় না। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। অর্থাৎ সৎপাত্র বলতে আমি যোগ্য পাত্র, এবং প্রত্যেক কন্যার বাবা মারাই সেটা স্বীকার করে নেবেন। তামাকটুকু পর্যন্ত খাই না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্তই ভালো মানুষ। অর্থাৎ কোনো প্রকার নেশাদ্রব্য আমি গ্রহণ করি না, এবং সেই কারণেই এক বাক্যে সবাই আমাকে ভালো মানুষ বলেই জানে। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অর্থাৎ মায়ের যে কোনো আদেশ আমি মানিয়া চলি, কিন্তু না মানার বা তার কথা না শোনার মতো ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন, তবে এই সুলক্ষণটি স্মরণ করিবেন। অর্থাৎ ঘরের শাসনকে অমান্য করিবার ক্ষমতা আমার নাই, সবসময় আমি প্রস্তুত হইয়াছি। কোনো স্বয়ংবরা কন্যা আমার এই সুলক্ষণটি অবশ্যই মনে রাখবে। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতা প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তাহার একটা বিশেষ মত ছিল। অর্থাৎ অনেক জায়গা থেকেই সম্বন্ধ এসেছিল, কিন্তু আমার মামা যিনি আমার ভাগ্য দেবতা, ভাগ্য প্রণয়নকারী, তার মতামতে একটা গুরুত্ব ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়, তার মত তিনি ধনী কন্যাকে পছন্দ করেন না। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। তার মূল কথা হলো আমার ঘরে যে মেয়ে বউ হয়ে আসবে সে মাথা নিচু করে আসবে, মাথা কখনোই উঁচু করবে না। সেজন্য ধনী কন্যা তার পছন্দ না, কিন্তু অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত।
অর্থাৎ টাকার লোভ সবারই আছে, কিন্তু আমার মামার সেই অস্থিমজ্জা বলতে হাড়ে হাড়ে তার লোভ আছে। তিনি এমন বিহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করবে না। যা হোক শ্বশুর করা চলবে, অথচ বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাতা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। অর্থাৎ তিনি এক প্রকার শোষণ করবেন, কিন্তু বাধা দিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। তার নালিশ করলে কোনো প্রকার খাটবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলকাতা আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, হে মেয়ে যদি বলো, একটা খাসা মেয়ে আছে। অর্থাৎ কানপুরে আমার হরিশ কাজ করে, সে প্রায় এসে বলতো মেয়ে সম্পর্কে, ভালো মেয়ে আছে, আমি ব্যবস্থা করে দেবো ইত্যাদি। কিছুদিন পূর্বে MA পাশ করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ধু ধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। অর্থাৎ MA পাস করেছি, ফলাফল রেজাল্ট বের হয়েছে, এখন চাকরি নেই, শুধু দুরন্ত মাঠ যেমন ধুধু কোনো ফসল থাকে না চৈত্র মাসের মতো, অনুরূপভাবে লেখকের জীবনে কোনো চাকরি নাই, কাজ করিবার সময় নেই, শিক্ষা নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে আছে শুধু অন্তপুরে বা ভিতরে মা, বাইরে আমার মামা। এই অবকাশে মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। অর্থাৎ একটাই চিন্তা আমার অন্তরের ভেতরে প্রকাশ ঘটিয়েছিল, সেটা হলো নারীরূপী মরীচিকা। এমন সময় হরিশ আসিয়া কহিল, মেয়ে যদি বলো, তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বলিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। হরিশ এমন সময় এসে বলল, মেয়ে যদি বলো তবে ইত্যাদি কথা। আমার মন তখন ব্যাকুল হয়ে উঠিল, হৃদয়। আর এই হরিশ মানুষটি ছিল রসিক, রস দিয়া যে কোনো বিষয়ে বর্ণনা করতে পারতেন, আর আমার মন ছিল খুবই তৃষ্ণার্ত। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। অর্থাৎ মামার অনুমতির জন্য উপস্থাপন করো, বলা হোক। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, অর্থাৎ যে কোনো আসর জমাইতে সে 100, একাই 100। তাই সর্বত্র তাহার খ্যাতি, অর্থাৎ তার একটা খাতির আছে। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তাহার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর। অর্থাৎ মেয়ে যেমন তেমন হোক, মেয়ের বাপ কি করে, তার ধন সম্পদ কিরকম আছে, এটাই তার কাছে বেশি গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। অর্থাৎ মেয়ের বাবার এক সময় অনেক কিছু ছিল, লক্ষ্মীর মঙ্গল ঘট বলতে ধন সম্পদ অনেক কিছুই ছিল, কিন্তু এখন তা কিছুটা কমে গেছে, তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলে ইনি পশ্চিমে গিয়া বাস করতেছেন, সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া আর তার কেউ নাই, সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপুর করিয়া দিতে দিতে হইবে না। অর্থাৎ এই মেয়ের জন্যই ধন সম্পদের যে সেটা উজাড় করে দিতে এবার কোনো প্রকার বিরক্ত হবে না। সুপ্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক, আগামী দিন শেষ করা যাবে এই গল্পটি। খোদা হাফেজ।